সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটাল নিবেদিত স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। দর্শক, সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। আমাদের দেশে অনেক ব্যক্তিরাই প্রতিনিয়ত কিংবা হরহামেশাই প্রস্রাবের জ্বালাপোড়া নিয়ে ভুগছেন। তবে প্রস্রাবের জ্বালাপোড়া মানে কি সেটা ইনফেকশন? এছাড়া আর কি কারণে একজন ব্যক্তির প্রস্রাবে জ্বালাপোড়া হতে পারে? কথা বলবো প্রস্রাবে জ্বালাপোড়ার কারণ এবং তার প্রতিকার নিয়ে। আমরা কি করে নিজেকে সুরক্ষিত রাখতে পারি? দর্শক, এই সকল বিষয়ে বিস্তারিত আলোচনায় আজ স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার মোহাম্মদ আক্তার কামাল পারভেজ, যিনি সহকারী অধ্যাপক ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্ট সার্জন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং কনসালটেন্ট বিআরবি হসপিটাল, ঢাকা। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ। স্যার, কথা বলবো আসলে প্রস্রাবে জ্বালাপোড়া কিংবা প্রস্রাবে ইনফেকশন নিয়ে। আমাদের দেশের অধিকাংশ ব্যক্তির ধারণা প্রস্রাবে জ্বালাপোড়া হলেই সেটি ইনফেকশন। আপনি বিষয়টি কিভাবে দেখছেন, শুরুতে জানবো। আসলে প্রস্রাবের জ্বালাপোড়া এটা আসলে আমাদের ছোট বয়স থেকে, বাচ্চাদের থেকে শুরু করে বয়স্ক সবারই প্রস্রাবের জ্বালাপোড়া হয়। তো পেশাবের জ্বালাপোড়া হলেই যে ইনফেকশন হবে এই জন্য আমি দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাবো, এটাও ঠিক না। ঠিক আছে, পেশাবের জ্বালাপোড়া অনেক কিছু আছে যেগুলো কারণ ছাড়া হতে পারে। তো আমার মনে হয় যে আপনারা এই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে অনেকে অথবা অন্য কোনো ওষুধ খেয়ে এগুলো আপনাদের জীবনের জন্য হুমকি। আপনারা এগুলো খাবেন না। আগে এই রোগটা নির্ণয় করবেন কী কারণে। বাচ্চাদের এক ধরনের পেশাবের জ্বালাপোড়া হয়, বড় মাঝবয়সীদের এক কারণে হয়, বয়স্কদের এক কারণে হয়। তো সবগুলো কারণ বের করে তারপরে আপনাকে ওই চিকিৎসা করতে হবে। আর পেশাবের জ্বালাপোড়া হলেই যে আপনাকে অনেক করে পানি খেতে হবে সেটাও কিন্তু না। আমাদের জানতে চাই স্যার, আপনি যেমনটি বলছিলেন যে সকল বয়সী ব্যক্তিরাই প্রস্রাবের জ্বালাপোড়ার শিকার হতে পারে বা আক্রান্ত হতে পারে, কি কারণগুলো রয়েছে? পেশাবের জ্বালাপোড়া আসলে এটা মানে বিভিন্ন বয়সে বিভিন্ন কারণে হতে পারে। তো প্রস্রাবের জ্বালাপোড়াটা আসলে ছোটদের একটা কারণে হয়, মাঝবয়সীদের এক কারণে হয়, বড়দের এক কারণে হয়, বয়স্কদের এক কারণে হয়। তো প্রস্রাবের জ্বালাপোড়া প্রত্যেকটা প্রস্রাবের জ্বালাপোড়া হলে আসলে অ্যালার্ট হওয়া উচিত। এই ব্যাপারে সবার সজাগ থাকা উচিত কী কারণে হচ্ছে, এবং এই কারণটা আগে বের করতে হবে। কারণটা বের করেই কিন্তু ওষুধ আপনাকে সেবন করতে হবে। আপনি আদারওয়াইজ এমনি প্রস্রাবের জ্বালাপোড়া হচ্ছে বলে আপনি পানি বেশি করে খেয়ে ফেলবেন, আপনার ডাবের পানি খাবেন, এই গ্লুকোজের পানি খাবেন, অথবা আপনি দোকান থেকে অ্যান্টিবায়োটিক দুটো একটা নিয়ে এসে খেয়ে ফেললেন বা অন্য কোনো ওষুধ খেয়ে ফেললেন। এটা আসলে আপনার জীবনের জন্য হুমকি। কারণ প্রত্যেকটা কারণ আছে এবং কারণ নির্ণয় করে আপনাকে ওষুধ খেতে হবে। তো আমার মনে হয় যে এই ব্যাপারে সবার সচেতন হওয়া উচিত। এবং প্রস্রাবের জ্বালাপোড়া হলে আমরা কোন ডাক্তারের কাছে যাব সেটাও সবাই, আমার মনে হয় যে সেটাও অনেকে জানে না। তা আমার মনে হয় এটা সবচেয়ে প্রস্রাবের জ্বালাপোড়া হলে আপনার ইউরোলজিস্টের কাছে যাবেন ফার্স্টে। ইউরোলজিস্ট যারা আছে, কিডনি বিশেষজ্ঞ বা ইউরোলজিস্টের কাছে যাবেন, যে আপনাদের যদি নাও থাকে, ওখানে যদি নাও থাকে আপনার এমবিবিএস ডাক্তারের কাছে যাবেন, আপনাকে ওরা সঠিক পরামর্শ দিবে। কিন্তু দয়া করে আপনার দোকান থেকে ওষুধ কিনে একটা দুটো ওষুধ খেয়ে যে অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আপনি রেজিস্ট্যান্ট হয়ে যায়। আপনাদের যে আপনি চিকিৎসা 500-600 টাকা দিয়ে করতে পারতেন, এটা কিন্তু আপনার পরে 20-30 হাজার টাকা, ইভেন আপনি মৃত্যুবরণ করতে পারেন যে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করছে না। তা আমার মনে হয় যে এই ব্যাপারে আমি প্রত্যেক প্রোগ্রামে যে এই সচেতনতা সৃষ্টির চেষ্টা করি মানুষজনকে, যে আপনি অন্তত দোকান থেকে ওষুধ কিনে খাবেন না, কোনো অ্যান্টিবায়োটিক ধরনের কোনো ওষুধ খাবেন না ডাক্তারের পরামর্শ ছাড়া। একদমই। এবং জানছিলাম যে বিভিন্ন বয়সে বিভিন্ন কারণগুলো রয়েছে প্রস্রাবে জ্বালাপোড়া করার। সাধারণত ছোট বয়সে যাদের হয়, তো ছোট বয়স্ক যাদের হয় সেটা হলো জন্মগত কারণ। একটা কিডনিতে কোনো কারণে যদি ব্লক থাকে, পেশাবের রাস্তায় কোনো ধরনের বাধা থাকে, অথবা বাচ্চাদের জন্মের পরপরই যে দেখা যায় যে তাদের যে লিঙ্গ আছে ওর সামনে যে মাথায় যে চামড়াটা আছে, চামড়াটা বন্ধ থাকে, পেশাব ঠিক মতো হয় না, তখন ইনফেকশন হয়। অতএব ছোট্ট বাচ্চাদের ইনফেকশনটা কিন্তু খুব সিরিয়াসলি নিতে হবে। অতএব এইখানে কিন্তু আপনার অনেকে কি করে গেলে বাচ্চাদের পেশাব করতে পারছে না বা পেশাব মুসলমানি করে দেয়, কিন্তু ভিতরে আরও প্রবলেম আছে, সেগুলো আর ফাইন্ড আউট করে না। আলটিমেটলি দেখা যায় যে অনেক খারাপ হওয়ার পর আমাদের সঙ্গে যোগাযোগ করে। তা আমার মনে হয় এগুলো খুব সিরিয়াসলি দেখা উচিত। মানে যাদের বাচ্চার এই প্রবলেমগুলো আছে খুব তাড়াতাড়ি ওখানে লোকাল ডাক্তার যারা আছে এমবিবিএস, তাদেরকে দেখিয়ে তারপর ওষুধ সেবন করা উচিত আমার মতে। কারণ এইগুলো আমরা অনেক রুগী পাই যাদের
শেষ পর্যায়ে আসে যখন চিকিৎসা করার কোনো আসলে ওয়ে থাকে না। তো আমার মনে হয় যে ছোটদের চিকিৎসা এটা খুব সিরিয়াসলি নেওয়া উচিত বাপ মাদের। আর মাঝবয়সী যাদের হয়, মাঝবয়সী আসলে বিভিন্ন কারণে মেইনলি ইনফেকশন যেটা হয় সেটা অনেকের পাথর হতে পারে, কিডনির ভিতরে পেশাবের থলিতে পাথর হতে পারে, পেশাবের রাস্তা বন্ধ হতে পারে, অনেক যৌন রোগ আছে এই কারণেও হতে পারে। তো এগুলো আসলে প্রত্যেকটা জিনিসে এগুলো আপনাকে ফাইন্ড আউট মানে কারণ নির্ণয় করতে হবে। তো মাঝবয়স প্রত্যেকটা বয়সই কিন্তু আলাদা আলাদা কারণ। আবার যদি বয়স্ক হয় সেই ক্ষেত্রে বয়স্কদের যেটা হয় সাধারণত ছেলেদের যেটা হয় পেশাবের রাস্তায় কিন্তু একটা মাংসপিণ্ড বড় হয় যেটাকে পোস্টেট বলে। এই পোস্টেট গ্ল্যান্ড যখন বড় হয় সাধারণত 50 বছরের পরেই কিন্তু এটা বড় হতে পারে, কিন্তু 40 বছর পরেও বড় হয়। তো এই মাংসপিণ্ডটা বড় হলে পরে পেশাবের রাস্তাটা বন্ধ করে দেয়, তখন বয়স্করা পেশাব করতে পারে না, পেশাবের থলিতে ভিতরে থেকে যায়, তখন ওই ইনফেকশনটা হয় বারবার। তো আপনি মানে পেশাবের রাস্তাটা যদি আপনি মানে এটা একটা ড্রেনের মতন, আপনি যদি ড্রেনটা যদি ঠিক না রাখেন, হ্যাঁ ক্লিন না থাকেন, তখন ওখানে দেখবেন কোনো ড্রেন যদি দুই দিকে বন্ধ থাকে ওখানে অনেক পোকা জমে। আপনি খেয়াল করে দেখবেন জাস্ট এরকম মানুষের কিন্তু ওই পেশাবের রাস্তা তো তাই, আপনার যদি ড্রেন বন্ধ থাকে, পেশাবটা যদি জমা থাকে তখন ওখানে পোকা জমে, যেটাকে ইনফেকশন বলতেছি আমরা। এই জন্যে আপনার বারবার পেশাবের জ্বালা যন্ত্রণা হতে পারে, বারবার পেশাব হবে, রাত্রে ঘুমাতে পারবেন না, কিন্তু আপনি পেশাব করতে পারছেন না, কিন্তু পানি আপনি খাচ্ছেন বেশি করে, আলটিমেটলি কিন্তু এটাতে কোনো লাভ হয় না। তো আপনি যত বেশি পেশাব করবেন আপনার জ্বালা যন্ত্রণা তত বাড়বে। এইটা একটা কারণ আছে, আরও কারণ আছে, হ্যাঁ, যেমন ধরেন যে এই জায়গায় যদি আমরা পেশাবের রাস্তা অনেক সময় টিউমার হলেও কিন্তু হয়, টিবি যদি হয়, পেশাবের রাস্তায় টিবি হওয়ারও কারণ আছে, বাংলাদেশে অনেক টিবি রোগী আছে, টিবি রোগে হতে পারে। আবার যদি কিডনির ওপরে কোথাও যদি বাধা থাকে, কিডনি যদি ফুলে যায়, ওখানে ইনফেকশনটা কিন্তু পেশাবের রাস্তা দিয়ে বেরোয়, তখনও কিন্তু জ্বালা যন্ত্রণা হতে পারে। তো আমার প্রত্যেকটা বয়সে আলাদা আলাদা কারণ আছে, প্রত্যেকটা জিনিস আলাদাভাবে ফাইন্ড আউট করতে হবে কারণগুলো, এবং সেইটা দেখেই আপনাকে চিকিৎসা দিতে হবে। আপনি আন্দাজে কোনো চিকিৎসা নেবেন না, নিতে যাবেন না, কারণ এটা আপনার এই জিনিসটা মানে ট্যাঙ্কি যেটা বলে, কিডনি কিন্তু আপনার ফিল্টার, আপনার পানি বের করতেছে, এই জিনিসটা কিন্তু এফেক্টটা আপনার কিডনিতে যেয়ে পড়বে। অতএব এই কিডনি আল্লাহ তাআলা দুটো দিয়েছে, একটা যদি ভালো থাকে আর একটা দিয়ে কাজ করে, কিন্তু দুটোই যদি আপনার কিডনি নষ্ট হয়ে যায় তখন তো সমস্যা। এই জন্য খুব সিরিয়াসলি নেবেন জিনিসটা, নিয়ে আপনি লোকাল কোনো ইউরোলজিস্ট না থাকলে লোকাল ডাক্তারের কাছে দেখাবেন, ওনারা আমাদের কাছে হয়তো পাঠিয়ে দিতে পারে যে আসলে কি প্রবলেমটা হয়েছে। নিশ্চয়ই। আপনি বলছিলেন স্যার একদম ছোট বাচ্চা যারা, ছেলে সন্তান হলে বিশেষ করে দেখা যায় মূত্রনালী থেকে ঠিকমতো প্রস্রাবটা বেরিয়ে আসতে পারছে না, তো অনেক লোকাল ডাক্তাররাই পরামর্শ দিয়ে থাকে বা আত্মীয় স্বজন পরিজন সকলে বলে থাকে যে বাচ্চাটি আসলে মুসলমানি করিয়ে ফেলেন, যেমনটি আপনি শুরু করলেন বলে। আসলে এই যে চামড়াটি কেটে ফেলে পরবর্তীতে যখন আরও বেশি কমপ্লিকেশন নিয়ে আপনাদের কাছে আসে, এই বিষয়টিকে আমি একটু কনসার্ন করতে চাই। দর্শক যারা এই মুহূর্তে দেখছে তারা আসলে আর কি জটিলতার সম্মুখীন হতে পারে এবং কি কারণে সচেতন হওয়াটা জরুরি বলে আপনি মনে করছেন? আসলে এটা অনেকেই ভুল করে যে পেশাব করতেছে না, মুসলমানি করে দিলে পেশাবটা হবে, কিন্তু আপনি যে চামড়াটা ফেলে দিচ্ছেন, বাচ্চার যে চামড়াটা ফেলে দিচ্ছেন, ওই চামড়ার যে কত মূল্য আমরা ডাক্তাররা জানি। কারণ এই বাচ্চাদের অনেক সময় বাচ্চাদের পেশাবের রাস্তাটা নিচের দিকে হয় এবং মনে হয় যে বাচ্চাটার উপরের দিকে চামড়াটা অনেক বেশি থাকে, মনে হয় চামড়া আটকাই গেছে, কিন্তু পেশাবের নালীটা নিচের দিকে থাকে এবং শর্ট থাকে, মানে আপনার চিকন থাকে, একটা চিকন নলে বেরোয়, কিন্তু মুসলমানি করে দেওয়ার পরে কিন্তু ভালো হয় না। তখন আমরা যেটা করি এই রাস্তাটা কিন্তু মাথার কাছে নিয়ে যাই, আর যে উপরে যে এক্সট্রা চামড়া যেটা আছে সেটা কিন্তু আমরা অপারেশনের কাজে লাগাই। এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আর কোনো বাচ্চাদের পেশাবের সমস্যা হলে আপনি লোকাল ডাক্তারকে অবশ্যই, কারণ আপনার ওই জায়গায় পরীক্ষা করে দেখতে হবে যে আপনার পেশাবের রাস্তা ঠিক জায়গায় আছে কিনা, পেশাবের রাস্তাটা বন্ধ আছে কিনা, এরপরে আপনি মুসলমান আমি সিদ্ধান্ত নিলাম কারো কাছে শুনে নিয়ে একজন সার্জনের কাছে গিয়ে সার্কামসাইজেশন করে ফেললাম, এটা করা যাবে না, এটা অবশ্যই করা যাবে না, এটা বাদ দিতে হবে। যারা ছোট শিশু তাদের ক্ষেত্রে কি ধরনের ভুলগুলো আমরা করে থাকি এবং তাতে করে কমপ্লিকেশনের পরিমাণ কতটুকু বাড়তে পারে, একটু যারা টিনেজ কিংবা স্কুল গোয়িং চাইল্ড, বিশেষ করে কিশোরীদের ক্ষেত্রে
জানবো কি ধরনের প্রস্রাবজনিত সমস্যা হতে এটা আসলে খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস, মানে স্পেশালি মেয়েদের জন্য। আমি তো বাচ্চাদের বললাম যে ছেলেদের জন্য, কিন্তু মেয়েদের জন্য যে জিনিসটা, যে সমস্যাটা হয়, আমরা যেটা দেখি যারা যেসব বাচ্চা স্কুলে যায় বা কলেজে যায় মেয়েরা, তারা আমাদের স্কুলের পরিবেশটা একটা ফ্যাক্টর। কারণ কি, আপনাদের ওয়াশরুম যেটা, আমরা যেটা বাথরুমে যাই, সেই বাথরুমটা পরিষ্কার থাকে না, ক্লিন থাকে না, অথবা কোনো অনেক স্কুলে বাথরুমই নাই। হ্যাঁ, তখন মেয়েরা যখন স্কুলে ধরেন 8টা থেকে 2:30 বা অনেকের স্কুল আছে আরও বেশি, তখন কি হয়, ওই মেয়ে বাচ্চারা স্পেশালি তারা কি করে, ওই বাথরুমে যায় না, তারা পেশাবটা আটকেই রাখে। তো দেখা যাচ্ছে এই আটকে রাখার জন্য অনেক দিন, ধরেন যে লং টাইম, ধরেন ক্লাস 2-3 থেকে একবারে ধরেন যে 10 পর্যন্ত, ক্লাস 10 অথবা ইন্টারনেট। তো এই সময় কী হয়, পেশাব ধরে রাখার জন্য তাদের পেশাবের থলিটা একটা চেঞ্জ আসে। কারণ আমাদের যে পেশাবের থলিটা আছে সেটাই কিন্তু একটা মানে স্পঞ্জের মতো প্রেশার ক্রিয়েট করে আমাদের পেশাবটা বের করে। কিন্তু দেখা যাচ্ছে যে তারা এই পেশাব আটকে রাখার জন্যে যে সাইকেলটা, আমাদের পেশাব করার যে সাইকেলটা নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার ফলে কী হয়, তারা আর পেশাব ঠিক মতো করতে পারে না। তখন তাদের কী হয়, রিপিটেড ইনফেকশন হয়, বারবার ইনফেকশন। ইনফেকশনের জন্য কিন্তু আস্তে পেশাবের রাস্তাটা কিন্তু চিকন হয়ে যায়। এই চিকন হয়ে গেলে কিন্তু আরও বিপদ। তো অতএব এই যে লার্নিং, মানে তোমার যদি বাথরুম লাগে, তোমার যদি প্রসাব লাগে, তুমি এটা আটকে রাখবে না, এটা কিন্তু অনেক গার্জেন যারা আছেন তাদেরকে কিন্তু এটা আসলে বলে দেওয়া উচিত। বাথরুম যদিও বা আমাদের দেশে আসলে খুব কম প্রতিষ্ঠান, যেগুলো স্কুল কলেজ, এগুলোতে বাথরুমগুলো খুব একটা ক্লিন থাকে না। তো আমার মনে হয় যে এগুলোতে জোর দেওয়া উচিত এবং তাদেরকে লার্ন করা উচিত, তাদেরকে শিখিয়ে দেওয়া উচিত, বা তোমার পেশাব লাগে তুমি আটকিয়ে থেকো না। কারণ আমরা এইরকম এজের বাচ্চাদের কিন্তু অনেক পাই, কিন্তু একবার যদি লাস্টিংয়ে আপনার পেশাবের থলিটা যদি চেঞ্জ হয়ে যায়, সেটা কিন্তু রিকভার করা খুবই টাফ। এবং কী হয়, আস্তে আস্তে পেশাব যন্ত্রণাতে কিডনির যে আমাদের ইউরেটার বলে যে নলটা, সেটাও কিন্তু ফুলে, তারপরে কিডনিটা ফুলে, এটা কিডনিটা ইনফেকশনে নষ্ট হয়ে যেতে পারে। অতএব আমি বলবো যারা গার্জেন আছে বা অভিভাবক আছে তাদেরকে বলবো যে তাদের স্পেশালি যারা যেসব বাচ্চাগুলো শিশু বাচ্চাগুলো, মেয়ে বাচ্চা, তাদেরকে আমি বলবো যে একটু বাপ মাকে কেয়ারফুলি এই জিনিসটা দেখার জন্য। নিশ্চয়ই। এবং তা না হলে পরবর্তীতে তারা বারবার এই যে প্রস্রাবের ইনফেকশনের সম্মুখীন হচ্ছে, এটি থেকে জটিলতা অন্যদিকে ধাবিত হবে এবং এটা খুব জটিল, এটা রিকভারি করা খুব খুব কষ্টের একটা ব্যাপার। এবং স্যার আরেকটি প্রশ্ন এক্ষেত্রে চলে আসে, যেহেতু আমরা কিশোরীদের কথা বলছিলাম, আমরা লক্ষ্য করে দেখা যায় যে প্রস্রাবে ইনফেকশন হয়েছে বা প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব, এ ধরনের জটিলতাগুলোতে পুরুষদের তুলনায় কন্টিনিউয়াসভাবে নারীরা বেশি এগিয়ে রয়েছে। কি কারণে নারীরা এগিয়ে? আচ্ছা, এটা হলো নারীরা হলো, এটা বাচ্চাদের ক্ষেত্রে না, বাচ্চাদের ক্ষেত্রে কম। পেশাবের সমস্যা কিন্তু ছেলেদের, মানে ইয়াং এজে ছেলেদের কিন্তু বেশি সমস্যা। কারণ তাদের পেশাবের নালীটা একটু লম্বা হয় এবং পেশাবটা অনেক দূর থেকে তাদের আসে, তখন তাদের জ্বালা যন্ত্রণা বেশি করে। এবং মেয়েদের পেশাবের যে জ্বালা যন্ত্রণা, এটা কিন্তু কম হয়, তার পেশাবের রাস্তা ছোট থাকে। এই সমস্যা যেটা হয়, আপনি যেটা বললেন, সেটা হলো বয়স্ক মহিলাদের হয়। আচ্ছা, যাদের মানে মিনিস্ট্রেশন বা মাসিক বন্ধ হয়ে যায়, তাদের এই আল্লাহ তাআলা আমাদের কিছু জিনিস দিয়েছেন যে এই পেশাবের রাস্তার ইনফেকশন কিন্তু প্রিভেন্ট করার, মানে প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা আমাদের ওখানে দিয়ে রাখছেন। কিন্তু যাদের বয়স হয়ে যায়, সেসব প্রতিরোধ ক্ষমতা কিন্তু বয়স্ক মহিলাদের কমে যায়। ওখানে একটা জীবাণু থাকে, সেই জীবাণুটা কিন্তু প্রিভেন্ট করে আমাদের এই ইনফেকশনটা। দেখবেন এই বয়স্ক মহিলাদের কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হয়। তো তাদের এই ঘন ঘন পেশাবের জ্বালা পড়াটা বেশি হয় এবং তারা কষ্ট পায় অনেক। তো এর জন্য আসলে প্রতিরোধ ব্যবস্থা আছে বা চিকিৎসা আছে, সেই চিকিৎসা নিতে হবে। একদমই। স্যার, জানতে চাই যে আপনি বলছিলেন মাঝবয়সীদের একটি ছোট যদি কোনো টিউমার থাকে, টিউমারের কারণে বা কোনো যদি পাথর হয়ে থাকে, সেক্ষেত্রে বাধাগ্রস্ত হয় প্রস্রাব। পাথরের পরিমাণটা কতটুকু হলে সেক্ষেত্রে মেডিসিনের মাধ্যমে রিকভারি করা সম্ভব, এবং কখন আপনারা সার্জারির পরামর্শ দিয়ে থাকেন, এবং সেই সাথে একজন ব্যক্তির হয়েছে কিনা পাথর, কি করে তিনি বুঝবেন? আসলে কিডনিতে পাথর তো কিডনিতে হয় না, কিডনিতেও হয় পাথর। কিডনির যে নলটা আছে, ইউরেটার বলে, সেখানেও পাথর হয়, পেশাবের থলির মধ্যেও পাথর হয়।
তো আমাদের যে কিডনিতে যদি পাথর হয়, ধরেন যে পাথরটা যদি মানে নেমে আসার মতো জায়গা, কিডনি তো অনেক বড় জায়গা, গর্ত গর্ত থাকে, কিন্তু আটকে থাকলে এই পাথরটা নেমে আসে না। যদি নলের কাছাকাছি আসে 6 মিলিমিটার যদি হয় নিচে, মানে সাধারণত আমরা ধরে নিই কিছুটা বেরোর সম্ভাবনা আছে, যে এটা 100% বলা যাবে না, ধরেন লেভেল অনুযায়ী বলা যায় যে তার 60% বা 70% বা 30%, এইভাবে আমরা ভাগ করে বলি। কিন্তু ব্লাডারে যদি পাথর থাকে, ব্লাডারের সাইজ যদি ছোট থাকে, সাধারণত যেটা আপনার সাধারণত 6 মিলিমিটার আমাদের তো ধরেন 6 to 8 মিলিমিটার হলে অনেক সময় পাথরটা বেরিয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। তো এটা আমরা ধরে নিই এই পাথরটা বেরিয়ে যেতে পারে। যদি বড় হয় 1 সেন্টিমিটার বা অ্যাবভ হয়, তখন কিন্তু বেরোতে চায় না। কিন্তু তার মানে এই নয় যে সব পাথরই আপনার বেরোবে, কারণ ম্যান টু ম্যান ভ্যারি করে। হ্যাঁ, সেক্ষেত্রে বিশেষজ্ঞ চিকিৎসকরাই আসলে তখন আমরা ওই চিকিৎসা পদ্ধতি, এখন তো অনেক আধুনিক চিকিৎসা চলে এসছে, তো সেই ক্ষেত্রে আপনার এগুলো আসলে খুব এখন সহজ হয়ে গেছে। এখন আর কাটা ছেড়ে নাই, সব এন্ডোস্কোপিক মাধ্যমে, ছিদ্র না, এখন যদি কিডনি বাদ দিয়ে নিচে যতটুকু আছে সবগুলোই আমরা আধুনিক যন্ত্র, কোনো কাটা ছেঁড়া ছাড়া আধুনিক যন্ত্রের সাহায্যে এগুলো বের করে নিয়ে আসছি এন্ডোস্কোপিকের মাধ্যমে, যেটা ইউরোলজিতে ব্যবহার হয়। সেই যন্ত্রের সাহায্যে আমরা, যদি আবার পাথর যদি বড় হয়ে যায়, অনেক বড় হয়, সেটা এন্ডোস্কোপি দিয়ে হয় না, তখন আমরা কেটে ছাড়া কোনো উপায় থাকে না, তখন ওই মান্দাতা আমলে যেতে হয়, অথবা ল্যাপারোস্কোপিক করা যেতে পারে, এগুলোই করি আমরা। তো মানে পাথরের সর্বাধুনিক চিকিৎসা এখন আমাদের দেশেই সম্ভব? অবশ্যই সর্বাধুনিক চিকিৎসা আমাদের এখানেই চলতেছে, আমরাই করে থাকি। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি সবই আমরা আধুনিক চিকিৎসাই করি, একদমই স্যার। এবং বিআরবিতেও করি। পাশাপাশি আরও একটি বিষয় আলোচনা করব, যারা বৃদ্ধ বা বয়সের পেরিয়ে গেছে বা 40 ঊর্ধ্ব যে সমস্ত বাবা মারা রয়েছেন বা বাবারা রয়েছেন, একটু স্পেসিফিক করতে চাই। বাবাদের ক্ষেত্রে আমরা স্যার দেখি প্রোস্টেট ইনলার্জমেন্ট খুব বড় একটি সমস্যা। প্রোস্টেট বড় হয়ে গিয়েছে, কিন্তু এটি নিয়ে দীর্ঘদিন ক্যারি করছে, তাদের ক্ষেত্রে জটিলতা কি হতে পারে এবং এটি চিকিৎসা করাটা কি কারণে এত জরুরি? আসলে বয়স্কদের আমরা ধরে নিই, যারা বয়স 50 বছর হয়েছে, তাদের ধরে নিই আমরা প্রোস্টেট গ্ল্যান্ড বড় হয়েছে, এই জন্যে এই সমস্যাটা হয়েছে। আমরা কিছু পরীক্ষা করে দেখি, যদি বড় হয়ে থাকে, বড় হলেই কি আপনি এটার অপারেশন করবেন? না, এর জন্য আপনার মেডিকেল চিকিৎসা আছে এবং সার্জিক্যাল চিকিৎসা আছে। আমরা মেডিকেল চিকিৎসাতেই, আমাদের মেডিকেল চিকিৎসাতেই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রোগী সহ্য করতে পারে না। আমার লাইফস্টাইল মানে যে ধরেন যে উনি রাত্রিবেলা ঘুমাচ্ছে কিন্তু আর উঠতে হচ্ছে না, তার প্রোস্টেট বড়, কিন্তু তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিই যে তার মেডিকেল ট্রিটমেন্ট কাজ হচ্ছে, কিন্তু এবং পেশাবের ইনফেকশন হচ্ছে না বারবার, ঠিক আছে, জ্বালাপোড়া হচ্ছে না, এবং তার বারবার বাথরুমে যেতে হচ্ছে না, আমরা ধরে নিই না ওষুধে কাজ করতেছে। কখন আমরা বলবো যে আপনার ওষুধে কাজ হবে না? যখন আমরা দেখি যে রোগীর জীবন ধারণ করতে পারছে না, মানে রাত্রি ঘুমাতে পারছে না, পেশাবের বারবার জ্বালাপোড়া করতেছে, অথবা বারবার পেশাব করতে যেতে হচ্ছে, আসার পর মনে হচ্ছে থেকে যাচ্ছে, তখন আমরা কিন্তু সার্জারি চিকিৎসা করি। অতএব প্রোস্টেট বড় হলেই যে আমরা সার্জারি চিকিৎসা করব সেটা কিন্তু না। এর জন্য ভালো ভালো ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট আছে। আমরা আগে মেডিকেল ট্রিটমেন্ট দিয়ে তারপরে ফেল হলে তারপরে করি। প্রোস্টেট গ্ল্যান্ডের যে বড় হয় সেটা কিন্তু আবার দুই রকম আছে, একটা ভালো একটা খারাপ। আচ্ছা, এটাও কিন্তু আপনাকে নির্ণয় করতে হবে যে এখানে একটা হলো ক্যান্সার হতে পারে, একটা ক্যান্সার ছাড়া। তো এইটাও আপনাকে নির্ণয় করে দেখতে হবে যে ক্যান্সার হয়ে গেছে কিনা। 50-এর উপরে আমরা এটা নির্ণয় করি, কিন্তু কারো যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে যে এই প্রোস্টেট গ্ল্যান্ডের জন্যই তার বাবা মারা গেছে বা তার দাদা মারা গেছে, তখন কিন্তু আবার 40-এর পরে চলে আসে। তো সেই ক্ষেত্রে এগুলো দেখে আমরা তারপরে চিকিৎসা করি। যার প্রোস্টেট গ্ল্যান্ডের ক্যান্সার হয়ে গেছে তার আসলে ওষুধের কোনো হবে না। আমরা যদি মনে করি যে এটা সার্জারি করা যাবে, সার্জারি করি, অথবা কেমোথেরাপি, ইমিউথেরাপি দিবি, সেটা আলাদা। আর যদি দেখি যে না ভালো আছে, প্রোস্টেট নর্মাল বড় হয়েছে, তখন আমরা কিন্তু এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে এটা আমরা সুন্দর করে সার্জারি করে দিই। এটা হলো জাস্ট খুবই সোজা একটা অপারেশন, শুধু ওই শশা যেভাবে চিলে কেটে করে ওরকম জাস্ট সিম্পল অপারেশন।
এটা আগে ছিল খুব জটিল একটা অপারেশন ছিল, পেট কেটে 10-15 ব্যাগ রক্ত রেখে অনেক জটিল ছিল। এখন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি চলে এসেছে এবং সেগুলো যেমন বিআরবি হসপিটাল প্রতিনিয়ত করছে আপনাদের মাধ্যমে, বিআরবি হসপিটাল একই সাথে বাংলাদেশের সমস্ত সরকারি হাসপাতালগুলো সেবা প্রদান করছে। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। প্রস্রাবে জ্বালাপোড়া সংক্রান্ত নানা তথ্য দিয়ে দর্শকদের উপকৃত করবার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি ডাক্তার অর্থী আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন।